বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজ আমরা মাধ্যমিক স্তরের রসায়ন বিজ্ঞানে আহ রাসায়নিক বন্ধন এই অংশ নিয়ে আমরা সৃজনশীল কিছু সমস্যা ইনশাল্লাহ দেখব। পূর্বের ক্লাসে আমরা মূলত আয়নিক বন্ধন কেন্দ্রিক কিছু সমস্যা দেখেছি। আমাদের মূল টার্গেট একটাই, যে আমরা যে বিষয় কেন্দ্রিক সৃজনশীল দেখব সেটা শুধু একটা না, একাধিক সৃজনশীল আমরা নিজেরা প্র্যাকটিস করব। আমি এখানে হয়তো দুইটা তিনটা বা চারটা পর্যন্ত দেখালাম, বাট বাকিগুলো তোমরা তোমাদের গ্রুপে যে নোট দেয়া আছে ওইগুলো থেকে তোমরা প্র্যাকটিস করবা। ইভেন তোমাদের কাছে অনেক বই আছে, সেই বইগুলো থেকে প্র্যাকটিস করবা, এবং সেগুলোতে যদি উল্লেখযোগ্য কোনো সমস্যা তোমরা পেয়ে যাও তাহলে সেটাও আমাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করবা। তা আজকে আমরা আহ, এই অধ্যায়ে যে মৌলিক তিন প্রকার সৃজনশীল পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, এটা আমি আবার রিপিট বলে দিচ্ছি, তোমরা আমার এই কথাটা অন রেকর্ড ভিডিওতেও তো ইনশাল্লাহ থাকবে, তার সাথে তোমরা লিখেও নিতে পারো। বন্ধন কেন্দ্রিক দুইটা প্রশ্ন, একটা হলো উদাহরণ দেওয়া থাকবে, তোমাকে বলা হবে যে এই ঘটনা বা এই বিবরণ এটি আসলে সমযোজী বন্ধনের না আয়নিক বন্ধনের। আবার অনেক সময় এটা এরকমও উল্লেখ করা থাকবে যে তোমার এখানে যে ইয়েটা দেওয়া আছে, আমাদের যে বিবরণটা আছে সেই বিবরণে আমরা এখানে যে সিস্টেমটা পেয়ে যাচ্ছি সেটি আসলে আয়নিক না সমযোজী। তো অনেক সময় আমাদের এটা নানা আঙ্গিকে কিন্তু প্রশ্নটা করা হবে। আমার মনে হয় তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমরা যে জিনিসটা মূলত দেখবা তা হলো যে আমরা আসলে মূল যে প্রশ্ন এবং তার যে অ্যান্সার সেটি আমরা অ্যাকুরেট বুঝতে পারছি কিনা। তো প্রথমে তোমাদের মৌলকে ট্রেস করতে হবে। মৌল ট্রেস করার পরে দেখতে হবে যে এটা ধাতু না অধাতু। আমি একটু কাজটা শর্ট করে দিচ্ছি। তোমরা ধাতু অধাতুর লিস্ট এখন ওইভাবে হয়তো আয়ত্ত রাখা মনে রাখার ক্ষেত্রে অনেকেরই প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে আমি অধাতুর চার্টে যে মৌলগুলো লিখেছি সেটা একটু সংক্ষেপে বলতেছি। যেমন লিখেছি কি কি: হাইড্রোজেন, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, তারপরে কি ছিল, আয়োডিন, অক্সিজেন, নাইট্রোজেন, তারপরে তোমার ফসফরাস, সালফার, কার্বন। আমার মনে হয় এই মৌলগুলো ছিল। একটু গুণে দেখো তো কয়টা: 1 2 3 4 5 6 7 8 9 10, প্রায় 10টা মৌল। তাহলে এই 10টা মৌলের নাম অন্তত মনে রাখো, যে এই মৌলগুলো হলো অধাতু। এই মৌলগুলোর প্রত্যেকের পারমাণবিক সংখ্যা কত, প্রত্যেকের ভর সংখ্যা কত, এবং প্রত্যেকের ইলেকট্রন বিন্যাসটা কি। প্লিজ এই তিনটা জিনিস সবাই আবার একটু নিজেদের মধ্যে রিভিউ করো। কারো যদি মানে এটি মনে না থাকে অথবা ভুলে গিয়ে থাকো তাহলে নিজেরা সেটি প্র্যাকটিস করো। এবং এই ইলেকট্রন বিন্যাস এবং পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা, এই তিনটা জিনিস যদি তোমরা ক্লিয়ার হতে পারো তাহলে আশা করি যে আমি যে প্রশ্ন পড়াচ্ছি সেইটাতে কারোরই কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। তো আমরা একটু দেখি আম, যে আমাদের কাছে কিছু মৌল দেওয়া থাকলো, আমরা কিভাবে মৌলকে ট্রেস করব। যেমন লেখা আছে, দেখো, COD দ্বারা গঠিত যৌগ সমযোজী হলেও এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবাহী কেন। যদিও আমি আজকে যে প্রশ্ন পড়াবো সেটা কিন্তু সমযোজী বন্ধন কেন্দ্রিক, কিন্তু আমার পড়ার একটি অংশ আছে মৌলকে ট্রেস করা, অর্থাৎ মৌলকে চেনা। আমি সবার কাছে একটু প্রশ্ন রাখছি, সবাই আনমিউট করে একটু বলবা যে এই মৌলকে চেনার ক্ষেত্রে সবারই কি প্রবলেম হয় না কারো কারো সমস্যা হয় না, মানে কার কার প্রবলেম হয়। যে আমরা একটা মৌল এরকম দেওয়ার লেখা থাকে, আমি আসলে মৌলকে তো চিনতে পারি না ওটা কি মৌল। এই প্রবলেম কি সবার হয় কি না? একটু আনমিউট করে মতামত দাও। স্যার আমার হয়।
স্যার হয়। হয়। আর কারো হয় না? হ্যাঁ স্যার হয়। আচ্ছা। হ্যাঁ স্যার। ওকে। মাইশা রওশন, শাওন, কি তোমাদের হয় না প্রবলেম? তাহলে আমরা মূলত যে বিষয়টা এখানে দেখব, যে এই মৌলটার 1 নম্বর দেখবা যে তার ইলেকট্রন বিন্যাসটা কেমন। ইলেকট্রন বিন্যাস থেকে তোমরা পারমাণবিক সংখ্যা অনায়াসই বের করতে পারবা। আর পারমাণবিক সংখ্যা বের করলে তোমরা কিন্তু মৌলটা কি সেটা একবার ডাইরেক্ট বের করা যাবে। এখন তাহলে আমাদের জানতে হবে যে ইলেকট্রন বিন্যাসটা ধরে পারমাণবিক সংখ্যা বের করার রুলসটা কি। সেক্ষেত্রে নিয়ম, তোমরা ওই যে ইলেকট্রন সংখ্যা গুণে দেখবা যে টোটাল ইলেকট্রন সংখ্যা 7 হলে সেটা নাইট্রোজেন, 8 হলে অক্সিজেন, 9 হলে ফ্লোরিন, 10 হলে নিয়ন, 11 হলে সোডিয়াম, 12 হলে তোমার কি ম্যাগনেসিয়াম, 13 হলে অ্যালুমিনিয়াম। এটা কিন্তু একদম ঝরঝরা মুখস্থ থাকা লাগবে। তো আমি বলবো যে আমি চার্টে অধাতব মৌল লিখেছি প্রায় 10টা, আর ধাতব মৌল লেখা আছে প্রায় হলো 11টা। তো সুতরাং ধাতব আর অধাতব মিলে অন্তত এই 21টা মৌলের প্রত্যেকের পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যা এটা একবারে আত্মস্থ করবা। আমি তোমাদের মোটামুটি 3 দিন এটা প্র্যাকটিস করতে বলবো। প্রথম দিন 7টা করো, তারপরের দিন 7টা করো, তারপরের দিন 7টা করো। অর্থাৎ আজকে রাতে 7টা, কালকে দিনে 7টা, তারপরের দিন 7টা। তাহলে আমার সাথে তোমাদের ইনশাল্লাহ যে রবিবারে দেখা হবে, এই রবিবারে যেন আমরা 21টা মৌলের তথ্য যেন ঠিক ঠিক পাই। সবাই কি বাসায় একটু চেষ্টা করবা? প্রতিদিন 7টা করে মৌলের একটু বৈশিষ্ট্য নেওয়া যাবে না? হ্যাঁ স্যার। স্যার। ইনশাল্লাহ হ্যাঁ স্যার। হ্যাঁ ইনশাল্লাহ সবাই চেষ্টা করো। চেষ্টা করো, কিছু কিছু ভুলে যাবা, অতটা সমস্যা নাই। যেটা একবার আয়ত্ত করবা ওটা ভুলে গেলেও দেখবা চট করে দেখতেই মনে হয়ে যাবে। কাজেই ভয় পাওয়ার কোনো কারণ নাই। একটু ভুলে গেলেও সমস্যা নাই, কিন্তু চেষ্টাটা করো। তাহলে তোমরা নিজেরা ভাগ করে নে 7টা করে মৌলের 3টা বৈশিষ্ট্য, 3টা জিনিস নেবে, একটা পারমাণবিক সংখ্যা, একটা ভর সংখ্যা, আর একটা হলো ইলেকট্রন বিন্যাস। এই 3টা জিনিস একটু প্লিজ প্র্যাকটিস করো। তাহলে এই জাতীয় সমস্যা ইনশাল্লাহ যত প্রশ্নে আছে, অর্থাৎ তুমি যদি ওই যে মানে চতুর্থ অধ্যায়ে যাও, সেখানেও কিন্তু দেখবা এরকম অক্ষর দিয়ে দিয়ে কিন্তু মৌল লেখা থাকে। এরকম ছকের মধ্যে মৌল লেখা আছে, ভালো করে দেখো, কিন্তু এরকম ছকের মধ্যে মৌল লেখা আছে। আমি তোমাদের হাতে কলমে ধরে ধরে দেখাবো নি, তোমরা নিজেরাই দেখবা, কোনো সমস্যা হচ্ছে না। ঠিক আছে, আপাতত তোমরা আগে 21টা আগে কন্ট্রোল করো, 21টা মৌল। তারপরে পর্যায় সারণীতে গিয়ে এটা তখন ইনশাল্লাহ আরো ভালো দেখানো যাবে। তাহলে আমি বলেছি তোমাদের 3টা প্রশ্ন এই অধ্যায়ে, যত প্রশ্ন আসে তার মধ্যে মিনিমাম 70 থেকে 80% এই 3টে প্রশ্নই ঘুরে ফিরে আসে। তার 1 নম্বরটা বলছি হলো আয়নিক বন্ধন, 2 নম্বরটা সমযোজী বন্ধন, 3 নম্বরটা হলো পানিতে দ্রবীভূত হয় কি হয় না, সেইটা কেন্দ্রিক। এবং এইটার ওপরে সম্ভাব্য যতগুলো প্রশ্ন আসার মতো সেগুলো আমার ওই সাজেশনে তোলা আছে। এই সাজেশনের কপি ইনশাল্লাহ আমি তোমাদের ফটোকপি করাও আছে। হয়তো কিছু কম থাকতে পারে, সেটা আমি একটু গুনে নিয়ে আমি এটা তোমাদের দিয়ে দেব, ওগুলো গণনা করে। আমার খুব ফটোকপি করা আছে, এটা আমার খুব ভালো মনে আছে, এবং ফাইলগুলো কোথায় আছে সেটাও আমার ট্রেসিং করা আছে। তো তোমাদের সম্ভবত ফিজিক্সের ফার্স্ট পেজটা আমি তোমাদের দিয়েছিলাম, এটা অনেকে মনে হয় পাইছো, ঠিক কি? ফিজিক্সের ফার্স্ট পেজ, অর্থাৎ ফিজিক্সের সাজেশনের একটা একটা মাত্র পৃষ্ঠা দিয়েছিলাম, এটা অনেকেই পাওয়ার কথা। হ্যাঁ স্যার, পাইছি। আচ্ছা ঠিক আছে, অনেকের হয়তো মনে নাই, কারণ সবাই ব্যস্ত থাকে, এত এত কিছু মনে রাখার কথা না। তো এখন আমরা তাহলে দেখি যে সমযোজী বন্ধন কি, তারপরে এর উদাহরণটা দেখব। আজকে যেহেতু আমরা সমযোজীর উপর মেইনলি পড়াশোনা করব, সমযোজী বন্ধন
দুইটি মৌল যদি পরস্পরের মধ্যে অংশগ্রহণ করার সময় তারা উভয়ই যদি অধাতু হয়, তাহলে এই অধাতব মৌল পরস্পরের সঙ্গে যুক্ত হওয়ার সময় তারা এই পরস্পরের মধ্যে ইলেকট্রন আদান প্রদান না করে তারা কি করে, ইলেকট্রন শেয়ার করে। এবং এই ইলেকট্রন শেয়ার করার মধ্য দিয়ে তারা যে বন্ধনে আবদ্ধ হয় সেটি হলো আমাদের সমযোজী বন্ধন। এক্ষেত্রেও তারা তাদের নিকটস্থ নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস তারা অর্জন করে। তাহলে এই যে নিকটস্থ নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন, এই বিষয়টা আমাদের আসলে কি একটু ব্যাখ্যা সহ আমরা অন্তত একটা উদাহরণ পড়ি, তারপর ইনশাল্লাহ আমরা এখানে আসব। এই যে দেখো, আহ পি এবং আর, এই মৌলদ্বয়ের বন্ধন গঠন প্রক্রিয়া এটা সমযোজী কেন্দ্রিক হবে। তো আমরা আগে একটু একটা উদাহরণ দিয়ে একটু বুঝে নেই বিষয়টা, তাহলে আমাদের জন্য একটু সহজ হবে। মনে করো এইরকম মৌল হিসেবে আমরা ফার্স্ট চয়েস করলাম হলো কার্বনকে, এর সাথে আমরা বিক্রিয়া দেব হলো অক্সিজেনের। এখন তোমাদের মনে হতে পারে, স্যার এই দুইটা যে সমযোজী বন্ধন করবে তার কারণ কি? প্রথম কারণ হলো এরা দুইজনই অধাতু। এই দুইজন অধাতব মৌল পরস্পরের মধ্যে বিক্রিয়া করতেছে। তা আমরা সমযোজী বন্ধনে বলতেছি দুইটা মৌলই হবে অধাতু এবং এরা পরস্পরের মধ্যে বিক্রিয়া করার সময় এরা ইলেকট্রন পরস্পরের মধ্যে শেয়ার করবে। তাহলে কার্বনের সাথে অক্সিজেন কিভাবে শেয়ার করলো আমরা একটু বন্ধন আকারে যদি দেখাই, তাহলে অক্সিজেনটা এরকম রেখে যদি আমরা কার্বনকে দেখাই, তাহলে কার্বনকে আমরা মাঝপথে রাখতে পারি, অক্সিজেনকে এই পাশে বসাইতে পারি। এই হলো কার্বন ডাই অক্সাইড। এটার সংকেত হলো CO2। এটাও একটু ব্যাখ্যা দেই। কার্বন এবং অক্সিজেন যখন পাশাপাশি লিখলাম, তখন প্রকৃতপক্ষে কার্বনের যোজনী হলো 4 অক্সিজেনের ঘাড়ে, আর অক্সিজেনের 2 হলো কার্বনের ঘাড়ে। এখন আমরা যদি এখানে একটু দেখি, এই দুটা কাটাকাটি হয়, হওয়ার পর এখানে 2 থাকে, সেখান থেকে লেখা হয় CO2। তাহলে এখানে আমরা বিবরণটা কিভাবে দেব? যে কার্বন এবং অক্সিজেন তারা পরস্পরের মধ্যে রাসায়নিক বন্ধন করার সময় কার্বন এবং অক্সিজেন উভয়ই নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ার করে তারা তাদের নিকটস্থ নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে। কার্বন কার মতো অর্জন করে? কার্বনের রোল নম্বর হলো 6, অক্সিজেনের রোল নম্বর হলো 8। কার্বন যদি তুমি খেয়াল করো তাহলে দেখো 4টে শেয়ারিং হচ্ছে কার্বনের সাথে, এই যে দেখো এইটুকু মিলে। তাহলে 4টে শেয়ার করা ইলেকট্রন আর ওর নিজস্ব ইলেকট্রন হলো 6টা। ঠিক আছে, এই মিলে ওর ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে 10। তাহলে 4 আর 6 যখন 10 হচ্ছে, তখন আমাদের কাছে আরেকটা বিষয় আসছে যে বিন্যাসে কেমন আছে, 2 আছে 8 আছে, অর্থাৎ কার্বন সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন অর্জন করতেছে। অন্যদিকে অক্সিজেনের ইলেকট্রন শেয়ারিং হচ্ছে 2টে করে, সুতরাং অক্সিজেনেরও 8-এর সাথে 2 যোগ হলে ইলেকট্রন সংখ্যা হবে 10। সেক্ষেত্রে তারও ইলেকট্রন বিন্যাস হবে 2 এবং 8-এর মতো। এটা কার সাথে মেলে? এটা এদের নিকটস্থ নিষ্ক্রিয় মৌল নিওনের সাথে মিলে যায়। এটাও কার সাথে মেলে? নিকটস্থ নিষ্ক্রিয় মৌল নিওনের সাথে মেলে। এই করে তারা কিন্তু পরস্পরের সঙ্গে যুক্ত হয় এবং তারা তাদের নিকটস্থ নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করার মধ্য দিয়ে তারা ইলেকট্রন শেয়ারিং করে যুক্ত হয়। আমরা কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে এরকম উদাহরণ দিতে পারি। তাহলে সমযোজী বন্ধনের আমি একটা কমন উদাহরণ হয়তো আলোচনা করলাম।
বাট আমাদের তো আসলে পরীক্ষাতে প্রশ্ন আসে হলো ওই যে সংকেত দিয়ে, এ বি সি অক্ষর, এক্স ওয়াই জেড অক্ষর দিয়ে আসে। তাহলে আমরা তাকে ট্রেস করব কিভাবে, এবং কিভাবে বুঝবো যে এরা আয়নিক না সমযোজী? এখন আমরা সেই সমস্যার সমাধান করব। তার আগে আমি জানতে চাচ্ছি যে আমি এখানে যে আলোচনা করলাম এইটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে কি না? সবাই বুঝতে পারছো কিনা একটু প্লিজ মতামত দাও। নেই স্যার। সবাই কি বুঝছি বুঝতে স্যার। পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, স্যার। আলহামদুলিল্লাহ। তাহলে আমি একটু সমস্যায় যাই, যেখানে আমাদের মূলত সমস্যা আছে। দেখি আমরা সেই সমস্যা নিজেরা সলভ করতে পারি কি না। সমস্যাটা কোথায়? সমস্যা আছে হলো এই যে লেখা আছে এখানে, গ নম্বর প্রশ্নের দিকে সবার দৃষ্টি আকর্ষণ করছি আমি। তোমরা গ নম্বর প্রশ্নে দেখো এখানে কি লেখা আছে। পি এবং আর এই দুইটা মৌল দ্বারা গঠিত যে যৌগ, সেই যৌগের বন্ধন প্রকৃতি আমাদের আলোচনা করতে হবে। তাহলে পি তে কি বলা হচ্ছে? পি তে লেখা আছে 6। তা তোমরা বলো পারমাণবিক সংখ্যা 6, এটা কার? কার্বন। ইয়েস। তাহলে আমরা কার্বনকে ট্রেস করতে পারছি। সবাই একমত কি এটা করতে পারবো? সবাই যে এই মৌলটা যে কার্বন, এটাকে আমরা চিনতে পারবো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। স্যার। হ্যাঁ, এটা চেনার জন্য তাহলে আমাদের কি লাগছে বলো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, পারমাণবিক সংখ্যাটা কিন্তু লাগতেছে। অর্থাৎ একটা মৌল যখন লেখা হয়, একটা মৌল লেখা হলে তার কিন্তু এই পাশে থাকে হলো কি পারমাণবিক সংখ্যা, এই ওপরে থাকে কি ভর সংখ্যা, তাই থাকে না? এখানে থাকে কি, ভুল লিখছি কিন্তু, এই জায়গায় থাকে ভর সংখ্যা, এই যে এখানে। আর এই জায়গায় থাকে প্লাস মাইনাস। প্লাস মাইনাস মানে বোঝো আয়ন, আয়ন থাকে। চিনতে পারছো কি? এই যে এক্স হলো পরমাণুর একটা কাঠামো, যার নিচে থাকে এই যে জেড মানে হলো পারমাণবিক সংখ্যা, এ মানে হলো ভর সংখ্যা, আর এখানে থাকে প্লাস মাইনাস, মানে এটা হলো আয়ন। সে প্লাস হলো না মাইনাস হলো। প্লাস তখনই হবে যখন সে ইলেকট্রন ত্যাগ করবে, মাইনাস তখনই হবে যখন সে ইলেকট্রন গ্রহণ করবে। আমরা ইনশাল্লাহ মৌলকে কি চিনতে পারবো যদি আমাদের জানা থাকে যে পারমাণবিক সংখ্যা 6 হলে এটা কার্বন হয়, 8 হলে অক্সিজেন হয়। তাহলে কি আমরা চিনতে পারবো না বলো তো? হ্যাঁ। আর হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এখন কি তোমরা বুঝতে পারছো যে আমি পারমাণবিক সংখ্যা কেন মুখস্থ করতে বলতেছি? তোমাদের এই মৌলটাকে চেনার জন্য। আমাদের দ্বিতীয় কাজ, দ্বিতীয় মৌলটা হলো তোমার এখানে লেখা আছে আর। আর কে, আর হলো 17 নম্বর মৌল। তোমরা যদি পর্যায় সারণী থেকে 17 নম্বর মৌল দেখো, তার নাম হলো আমার বিশ্বাস ক্লোরিন হবে। ঠিক কি? ঠিক স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমাদের হ্যাঁ। একটা একটা মৌল হলো হ্যাঁ। কার্বন, আর একটা মৌল হলো ক্লোরিন। এই দুইজন রাসায়নিক বিক্রিয়া করবে। আমরা কিন্তু প্রথম কাজটা করে ফেলছি, অর্থাৎ মৌলকে চিনতে পারছি। ঠিক আছে, দেখো মৌলকে চিনলে কাজটা কত সহজ। প্রথম আগে বলো তো এই দুইটা মৌল কি ধাতু না অধাতু? অধাতু। আমি কিন্তু একটু আগে লিখে দিছি যে 10টা অধাতু লিখছিলাম, তার মধ্যে দুটো ছিল না, বলো তো? স্যার। তো হ্যাঁ স্যার। হ্যাঁ ছিল, কিন্তু একটু মনে করে দেখো ছিল। তোমরা অধাতু 60ও লেখো, এই 10টাই লেখো ঘুরে ফিরে, তার ভিতরে এই দুই ধন আছে। আচ্ছা, তাহলে দুইটা অধাতু বিক্রিয়া করলে সেটা কি আয়নিক বন্ধন হয় না সমযোজী বন্ধন হয়? যোজি বন্ধন। তৃপ্তি সমযোজী বন্ধন। বন্ধন। দেখো আমাদের উদ্দেশ্য কিন্তু আমি স্বনির্ভর হওয়া, বুঝেছি। এই জন্য তাড়াহুড়োর কিন্তু কোনো দরকার নাই। আমরা খুবই ধীরে শিখবো, যেন আমরা একটা শিখে 10টার কাজ হয়। তাহলে আমরা কি চিনতে পারবো যে একটা বন্ধনের যদি কোনো যৌগ লিখি, তাহলে তোমরা কি নিজেরাই বলতে পারবা না এটা আয়নিক না সমযোজী? হ্যাঁ। যদি এই মৌলটাই যদি এরকম ক্যালসিয়াম ক্লোরাইড হতো, তাহলে কি হতো বলো তো? হ্যাঁ। এটা কি আয়নিক হতো না সমযোজী? আয়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন। কেন এটা আয়নিক হবে ক্যালসিয়াম ক্লোরাইড? কেন আয়নিক হবে? কোন? একটা ধাতু আর একটা অধাতু আছে। একটা ধাতু। আচ্ছা, থ্যাংক ইউ।
তাহলে প্রথম বৈশিষ্ট্যটি আমরা ধরে তো ফেলবো, একটা ধাতু আর একটা কি, অধাতু। 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 সুতরাং অধাতু। যখনই আমরা দেখবো যে একটা ধাতু আর একটা অধাতু, তখন আমাদের আর অত চিন্তা করার দরকার নাই, এরা হবে আয়নিক। তাহলে আয়নিকের ক্ষেত্রে প্রমাণ করতে গিয়ে খালি লিখে দিবা যে ক্যালসিয়াম ইলেকট্রন ত্যাগ করবে, যেহেতু ধাতু ইলেকট্রন ত্যাগ করে। অধাতু ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করবে। ক্যালসিয়াম তারা তাদের নিকটস্থ নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করবে, এরা হবে প্লাস। আর অধাতু ক্লোরিন, এরা ইলেকট্রন গ্রহণ করে তারা তাদের নিকটস্থ নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করবে, এরা হবে মাইনাস। এই দুই আয়নের মধ্যে আকর্ষণ করে, অর্থাৎ স্থির বৈদ্যুতিক আকর্ষণ করে তারা পরস্পর যুক্ত হয়। এটা হলো আয়নিক বন্ধন। আমাদের কোনো ব্যাখ্যা দেওয়া নেই, আর কিছু মুখস্থ করা লাগবে বলো তো? না। তাহলে স্যার। তোমরা অবশ্যই অবশ্যই সবাই চেষ্টা করো, আমিও দোয়া করি আল্লাহ তোমাদের সাহায্য করুক। সবাই এই মুখস্থের জগৎ থেকে বের হয়ে আসো, কোনো মুখস্থের দরকার নেই আমাদের। আমরা প্রশ্ন বুঝে 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 পড়বো, ইনশাল্লাহ বুঝে বুঝে লিখবো। এই আয়নিক বন্ধনের যত প্রশ্ন আছে আমি তোমাদের নোটগুলো গ্রুপে দিয়েছি, সেখান থেকে দেখো। তোমাদের কাছেও আরো আরো অনেক বই আছে, সেখানেও এরকম অনেক উদাহরণ আছে, সেখান থেকে দেখো। এবং দেখে যদি কোনো জায়গায় সমস্যা হয়, প্রয়োজনে আমাকে সেই ছবি তুলে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবা যে স্যার আমি এইটা যে আয়নিক বন্ধন এটা আমি বুঝতে পারছি না। আমি দরকার হলে ওইটা হোয়াটসঅ্যাপ থেকেই আমি ওপেন করে নিয়ে তোমাদের এখানে আলোচনা করে দেবো যে হ্যাঁ দেখো এটা কেন আয়নিক বা কেন সমযোজী। যদি এরকম কোনো সমস্যা বের হয় আমাকে অবশ্যই তোমরা তথ্য শেয়ার করবা। সবাই একটু বাসায় পরিশ্রম করো, ইনশাআল্লাহ দেখবা যে আল্লাহ তোমাদের তখন হেল্প করবে। ওকে। তো এখন আমরা মূল আলোচনায় আসি। আমরা এখানে ট্রেস করতে পারছি একটা মৌল কার্বন আর একটা মৌল ক্লোরিন, এই দুই ধরনের মধ্যে রাসায়নিক বিক্রিয়া হবে, এরা সমযোজী 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 বন্ধন তৈরি করবে। কিভাবে করবে, এটাই প্রশ্ন। এই কার্বন সে মাঝখানে অবস্থান করবে, আর চারদিকে হাত মেলে বসে আছে, কারণ কার্বনের যোজনী হলো 4। এর ইলেকট্রন বিন্যাস হলো এরকম, অর্থাৎ প্রথমে আছে দুইটা মৌল, তারপরে সর্ববহিঃস্থ স্তরে আছে 4টে মৌল। সরি, প্রথম ইলেকট্রন। প্রথমে আছে দুইটি ইলেকট্রন, তারপরে 4টি ইলেকট্রন। এই 4টে ইলেকট্রন চারদিকে হাত মেলে বসে আছে। এই চারদিকে 4 জায়গায় 4টে ক্লোরিন বসে যাচ্ছে, বসে গিয়ে তারা সমযোজী বন্ধন তৈরি করেছে। এবং এটাই আমাদের ব্যাখ্যা করে দেখাতে হবে। তা আমি একটু বোর্ডে তোমাদের এই জিনিসটা পরিপূর্ণ দেখাই, তাহলে হয়তো সবার জন্য ভালো হবে। আমি একটু হোয়াইট বোর্ডে দেখাই দিচ্ছি এটা, একটু সবাই দেখো। প্রথমত কার্বনের যদি আমি ছবি আঁকাই, তো কার্বনের ছবিগুলো এরকম হবে। এর এর ইয়ে ইয়ে হলো দুইটা, এর ইলেকট্রনের যে স্তর এটা হলো দুইটা, দুইটা স্তর আছে কার্বনের। এটা হলো কার্বন। তারপর আরেকটা আছে কি, ক্লোরিন। ক্লোরিন। হ্যাঁ, ক্লোরিনের বেলায় আমরা একটু যদি আঁকাই, তাহলে দাঁড়াবে হলো, ধরো এটা ক্লোরিন, এর নিউক্লিয়াস, তারপরে বাহিরের কক্ষপথ, যথারীতি এটা ফার্স্ট কক্ষপথ, তারপর এটা সেকেন্ড কক্ষপথ, এরপর তোমার যথারীতি থার্ড কক্ষপথ। এটা তো ইলেকট্রন গুলো কিভাবে অবস্থান করছে আমরা একটু দেখি। ইলেকট্রন গুলোকে যদি আমরা দেখাই, ধরো এইগুলো ইলেকট্রন, কার্বনের ইলেকট্রন হলো 4টা, এই দেখো তো 4টা, বাইরে আছে 4টা, ভিতরে আছে 2টা। এই মিলে কার্বনের পারমাণবিক সংখ্যা 6, আমি 6টার কিন্তু দিলাম, যে প্রোটন সংখ্যাও 6, ইলেকট্রন সংখ্যাও 6। অন্যদিকে ক্লোরিন হলো 17 নম্বর মৌল, তার মানে ক্লোরিনের ক্ষেত্রে 17টা ইলেকট্রন আছে, 17টা প্রোটন আছে। প্রোটন অবস্থান করেছে কোথায়, এই কেন্দ্রে। আর ইলেকট্রন থাকিছে বাহিরে কক্ষপথে, এই যে প্রথম কক্ষপথে 2টা, তারপরে কক্ষপথে কয়টা করে আছে, 1, 2, 3, আটটা। 4, হ্যাঁ 8টা থাকবে, ঠিকই ধরছো। 5, 6,
সাত, আট। তারপরে কক্ষপথে কটা থাকবে? আর সাতটা না? টা, হ্যাঁ। অর্থাৎ এর বিন্যাসটা হবে এরকম: 2, 8, 7, 7, এরকম করে থাকবে। আর তাহলে সর্ববহিস্থ স্তরে এর যে ইলেকট্রন, এটা সাতটা আমরা দেখাচ্ছি। 3, এই তো হলো 4, এই হলো 5, 5, এই 6, আর একে 7। যাই হোক, আমরা ইলেকট্রন বিন্যাস এভাবে ছবি এঁকে নানান আঙ্গিকে দেখাতে পারবো। তাহলে এরা যখন যৌগ গঠন করবে তখন আসলে এদের আকৃতি কেমন হবে? তোমরা যদি ছবিগুলো যদি একটু ওই প্রশ্নের সাথে সরবরাহ করতে পারো, শর্ট করে আর কি, এটাতে কিন্তু অনেক নম্বর বেশি তোমরা পেয়ে যাবা এবং একদম পরিপূর্ণ নম্বর পাবা। ধরো এটা কার্বন, এই কার্বনের চারদিকে আমি চারটা তোমার ক্লোরিনকে বসে দিচ্ছি। এই পাশে একটা ক্লোরিন বসলো, এই পাশে একটা, আমি ক্লোরিন কিন্তু আকারে অনেক বড় হবে, আমি খালি এখানে বোঝানোর স্বার্থে বুঝাচ্ছি, ছোট করে দিচ্ছি। চারদিকে চারটা ক্লোরিন এসে বসে গেল, ঠিক আছে। এবং এই চারটা ক্লোরিনের কি করলো, সবার সর্বশেষ কক্ষপথে কিন্তু ইলেকট্রন সংখ্যা যথারীতি সাতটা করে আছে। এই সাতটার ইলেকট্রনের মধ্যে ছয়টা ইলেকট্রন বাইরে থাকবে, 3, 4, 5, 6। আর দুটো করে ইলেকট্রন থাকবে ভেতরে। এই দুটো ইলেকট্রনের একটা হলো ক্লোরিন, আর আরেকটা হলো তোমার এই কার্বনের। এই মিলে এদের যুগল তৈরি করবে। আবারও দেখাচ্ছি, এটা কার্বনের একটা ইলেকট্রন হবে, আর অন্যদিকে ক্লোরিনের আর একটা ইলেকট্রন হবে। এই দুইটা মিলে যুগল তৈরি করবে। এই রকম করে চারদিকে এই কার্বনকে ঘিরে থাকবে হলো ক্লোরিন। এখান থেকে তৈরি হবে কার্বন টেট্রাক্লোরাইড। আমি আবারও বলতেছি, আমি হয়তো জিনিসটা বোঝানোর জন্য অনেক বিস্তারিত দেখাচ্ছি, তোমাদের এত ব্যাখ্যা না দিলেও কিন্তু চলবে। মাত্র 3 নম্বরের প্রশ্ন। তোমরা শুধু যদি লিখে দাও যে এটা সমযোজী বন্ধন কিনা, এটা কেন সমযোজী, এর উপর একটু ব্যাখ্যা দিয়ে বুঝাই দিলেই ইনশাল্লাহ হয়ে যাবে। আর বড় জোর যদি এই ছবিটা এঁকে দিতে পারো যে এই রকম হবে কার্বন টেট্রাক্লোরাইডের গঠন, তাহলে তো মনে করো স্যার আরো মহা খুশি। সত্যি কথা বলতে কি, তোমাদের যে আর্টস আর সায়েন্সের মধ্যে মেইন একটা কিন্তু পার্থক্য, তোমরা অনেকে মনে করো নৈবেদ ইয়াস, কি বলা হয়, এটা বলা হয় হলো যে আমরা প্র্যাকটিক্যালে নম্বর ভালো পাই। হ্যাঁ, এটা সত্যি। কিন্তু তোমাদের আরেকটা মৌলিক জায়গায় তোমরা সুবিধা পাও। আর্টসেরা একই সময়ে সাতটা প্রশ্নের অ্যান্সার করে, ওদের সময় হয় হলো 21 মিনিট 30 সেকেন্ড করে, মানে 21.5 মিনিট করে। আর তোমরা ওই একই প্রশ্ন, বরঞ্চ তোমাদের প্রশ্ন অপেক্ষাকৃত ছোট থাকে, সেই প্রশ্ন অ্যান্সারের জন্য সময় পাও ফুল 30 মিনিট। কারণ ফুল 2.5 ঘন্টা পরীক্ষায় তোমাদের সময় দেওয়া হয়। কথা বুঝছো কি? ওদের 2.5 ঘন্টায় দেওয়া হয়, কিন্তু ওদের লেখা লাগে 7টা, আর তোমাদের লেখা লাগে কয়টা? 5টা। সে কারণের জন্য আমি বলতেছি, দুই একটা প্রশ্ন যদি ছবি আঁকানো লাগে, তোমরা প্লিজ আঁকাবা। ছবি আঁকানোর যথেষ্ট সময় থাকে, একটু আগে থেকে প্র্যাকটিস করবা। সবাই বলো পারবা কি না? পারবো ইনশাআল্লাহ। স্যার। পারবো স্যার। আগের থেকে একটু সহজ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। স্যার। আচ্ছা, একটু স্যার। তাহলে আমরা আসলে শিখলাম কিনা একটু দুই একটা প্র্যাকটিস করে দেখি, তাহলে একটু ভালো হয়। আমি একটু প্র্যাকটিস করি দেখি আমরা আসলে কতটুকু শিখলাম। আমরা একটু নোটে যাই, দেখি এরকম নোট থেকে একটু দুই একটা খুঁজে দেখা হোক যে আমরা পারি কিনা। পরেরটা দেখো, যেমন 4 নম্বর প্রশ্ন লেখা আছে ডিই এর বন্ধন গঠন প্রক্রিয়া। এখন তোমাদের প্রশ্ন ডিটা কি, দেখো তো। ডি হলো কয় নম্বর? দেখো 5 নম্বর না? আর ইটা কয় নম্বর? 7 নম্বর মৌল। তোমরা কি জানো 5 নম্বর মৌলর নাম কি? 5 নম্বর যদিও আমাদের হয়তো পড়া নাই, এটা হলো বোরন। কি নাম? বোরন। আর ব্রন। 7 নম্বরটা হলো তোমার নাইট্রোজেন, এটা পড়া আছে আমাদের। ব্রন। এই এই ব্রন।
হ্যাঁ, এই দুই ধ্বনি হলো বোরন আছে একটা, বেরিলিয়াম একটা আছে, বুঝছো? দুটো নাম অনেক সময় উল্টো পাল্টা হয় অনেকের কাছেই। তো ওটা সমস্যা নাই, আমাদের আমাদের মূলত চিনতে হবে যে আর নম্বরটা কত, তাহলেই হয়ে যাবে। তো এখানে আমরা একটু দেখি যে, ও সরি, আমি তো এখানে ইলেকট্রন, যোজ্যতা ইলেকট্রন লেখা আছে, এটা এটা একটু আমরা দেখি আগে। পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ে তিনটা মৌল, তাদের যোজ্যতা ইলেকট্রন 2, 5 এবং 7। পর্যায় সারণীর তৃতীয় স্তরে আছে হলো, প্রথমে আছে খালি হাইড্রোজেন, আর এই পাশে আছে হিলিয়াম, এই দুটো আছে। দ্বিতীয় পর্যায়ে শুরু হয়েছে হলো তোমার আহ হিলিয়ামে, পরে শুরু হয়েছে হলো ইয়ে দিয়ে, আহ হাইড্রোজেনের নিচে আছে হলো 3 নম্বর স্থানে কি আছে তোমাদের আরেকটা মৌলের নাম আছে না? না না, সোডিয়ামের উপরে লিথিয়াম, লিথিয়াম। লিথিয়াম, লিথিয়াম। লিথিয়াম। হ্যাঁ, লিথিয়াম, এই লিথিয়াম। কিন্তু 3 নম্বর শুরু হয়েছে হলো তোমার সোডিয়াম দে। সোডিয়াম হলো 11 নম্বর, 12 নম্বর পটাশিয়াম, তোমার ম্যাগনেসিয়াম, 13 নম্বর অ্যালুমিনিয়াম, 14 নম্বর হ্যাঁ, সিলিকন, 15 নম্বর কি, সিলিকনের পরে 15 নম্বর ফসফরাস। ফসফরাস। হ্যাঁ, 16 নম্বর সালফার, 17 নম্বর ক্লোরিন। আমি কি বুঝতে পারছো? এই তৃতীয় পর্যায়ের যোজ্যতা স্তরের ইলেকট্রন আছে কারো দুটা, যার যোজ্যতা স্তরে ইলেকট্রন আছে দুইটা, সেই মৌলর নাম হলো ম্যাগনেসিয়াম। তার নাম কি? ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম। যার 5টা ম্যাগনেসিয়াম। আছে ইলেকট্রন, তার নাম হলো তোমার, দেখো পাঁচটা ইলেকট্রন আছে সম্ভবত ফসফরাসের। কার আছে? ফসফরাস। ফসফরাস। এই যে সিরিয়াল দেখো না, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, তারপরে ফসফরাস। তোমাদের কাছে মূল বই থাকলে পর্যায় সারণীটা বের করে দেখো, আমার কথার সাথে মিলবে। আর 7 নম্বরে যারা আছে তার নাম হলো ক্লোরিন। তার নাম কি? ক্লোরিন। তাহলে আমাকে এখানে নিতে হচ্ছে ডি এবং ই। তাহলে ডি নম্বর কি? ডি নম্বর ফসফরাস। আর ইটা কি? ইটা হলো ক্লোরিন। তাহলে ফসফরাস আর ক্লোরিন, এই দুইটা কি অধাতু না? কথা বলো। হ্যাঁ স্যার। স্যার। এই দুটো যদি অধাতু হয়, তাহলে তাদের বন্ধন প্রকৃতি কি হবে, সমযোজী না আয়নিক? সমযোজী। সমযোজী। তাহলে কি এখন তোমরা নিজেরা এটার ব্যাখ্যা করে লিখতে পারবা না নিজের মতো করে? হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ এভাবে প্রশ্ন ধরে ধরে। স্যার। হ্যাঁ, আমার উদ্দেশ্য কিন্তু এটাই, যে তোমরা স্বনির্ভর হও, ঠিক আছে? কারো উপর ডিপেন্ড না করো, নিজেরা যেন প্রশ্ন পড়ে পড়ে নিজের মতো করে অ্যান্সারটা লিখতে পারো। অনেকে হয়তো ভাববা যে স্যার, নোটে এত সুন্দর করে ব্যাখ্যা করে লেখা আছে, আমরা যদি অত না পারি। আমি তোমাদের সত্যি বলতেছি, স্যারেরা এটাই দেখবে যে তোমরা আসলে মৌলটা ট্রেস করতে পারছো কিনা, সত্যি তোমাদের অ্যান্সারটা সঠিক হচ্ছে কিনা। তুমি কতটা ব্যাখ্যা দিয়েছো বা দেওনি, এটা ওনাকে অত আলোচনায় আসবেই না। বরঞ্চ তুমি নিজের মতো করে যে লিখবা, এতেই নম্বর আরো ভালো আসবে। তোমরা আত্মবিশ্বাস রাখো। তাহলে আজকে আমরা এই পর্বটা এখানে শেষ করছি।